আচ্ছা দেখো এখন, তাহলে লাস্ট প্রশ্নটা একটু মনে রাখো যে বাতাসের ভেতরে যে আমি মানে শব্দ, আমি যখন কথা বলি তখন এটা বাতাসের মাধ্যমে আর কি এক স্থান থেকে অন্য স্থানে যায়। সো এই কারণে আর কি বাতাসের কণাগুলো আর কি সংকোচন প্রসারণ হয়, যার মাধ্যমে তরঙ্গটা সামনে আগায়। সো এই সংকোচন প্রসারণটা কি তোমার সমষ্ণ সংকোচন প্রসারণ হবে নাকি রুদ্ধতাপীয় হবে, ঠিক আছে? সো এটার ব্যাখ্যাটা আমি দিছি। এখন আমরা হচ্ছে দেখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কাজের রাশিমালা। সো আমরা এর ক্লাসের আগের ক্লাসে দেখাইছিলাম হচ্ছে পি ভিটি দুয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। সো কাজের রাশিমালাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি গামা সম্পর্কে আগে জানতাম না, যার কারণে কাজের রাশিমালাটা আমি দেখাইতে পারিনি। তুমি বলতে পারো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা। কাজ, ঠিক আছে। সো দেখো আমি আগের মতো সভাপতি চিত্রটা এঁকে নিচ্ছি, একদম তোমাদের সেই চেনা পরিচিত ছবি আর কি। এটা হচ্ছে তোমার পিস্টনটা। এটা আরেকটু বড় দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে রুদ্ধতাপীয় যেহেতু, সো এটার চারোদিকে আমার তাপকোপরিবাহী পদার্থ বা তুমি বলতে পারো অন্তরক দেওয়া আছে, যাতে সিস্টেম পরিবেশের সাথে কোনো তাপের আদান প্রদান করতে না পারে, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে আমার একটা সিস্টেম আর কি। সো এখানে আমার কি বলে এনমোল গ্যাস আছে, ধরো এনমোল গ্যাস, যেটাকে আমরা বলছি কার্যনির্বাহক বস্তু। সো প্রাথমিক অবস্থায় এটা ধরে নাও যে এটা চাপ হচ্ছে পিয়ন, আয়তন ভিয়ন, তাপমাত্রা টিয়ন, তারপরে তাপ হচ্ছে কিউন, অন্তঃ শক্তি হচ্ছে ইউন। সো এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থা। সো পরবর্তী অবস্থা যদি দেখাই, এখানে চলে আসলো ধরো, ঠিক আছে, মানে আয়তনটা আর কি বাড়ছে, আমরা প্রসারণের জন্য দেখছি। সো শুরুতে আয়তন ছিল হচ্ছে ভিয়ন, ভিয়ন এটা হচ্ছে তোমার ভি2, মানে আয়তন বাড়ছে, কতটুকু বাড়ছে, এটা হচ্ছে ডিভি, ডিভি ইকুয়াল টু ভি2 মাইনাস ভিওয়ান। সো আয়তনটা বেড়ে গেল। আয়তন বাড়ুক বা কমুক, এখানে তোমার তাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি ধরুন এখানে কিউ ইকুয়াল টু ধ্রুবক আর কি, বা বলতে পারো ডি কিউ ইকুয়াল টু জিরো, মানে কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু। সো এখানে চাপটা হয়ে যাবে পি2, আর তোমার আয়তন ভি2, তাপমাত্রা টি2, আর তাপ হচ্ছে কিউ2, কিউ1 আর কিউ2 সমানই, আর অন্তঃশক্তি হচ্ছে ইউ2, ঠিক আছে? সো এইটা গেল। এখন দেখো আমি তো মোটামুটি কিছু জিনিস আর কি জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। যেমন আমি লাস্ট ক্লাসে কিছু জিনিস প্রমাণ করছিলাম, যেমন ধরো হচ্ছে প্রথম অবস্থাতে আমি এখানে লিখতে পারি যে পিয়ন ভিয়ন, পিয়ন 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 ভি টু দেওয়ার গামা, মানে ভিয়ন টু দেওয়ার গামা ইকুয়াল টু কিন্তু আমরা জানি কে বা একটা ধ্রুবক, ঠিক আছে? আর দ্বিতীয় অবস্থার জন্য আমরা লিখতে পারি হচ্ছে পি2 ভি2 দেওয়ার গামা ইকুয়াল টু কে, মানে সেম জিনিস আর কি, ঠিক আছে? এখন এটা কিন্তু আমি মানে চিত্র থেকে বলে দিতে পারি আর কি, ঠিক আছে? সো এখন আমার মেন জিনিস যেটা, এটা হচ্ছে তোমার এই আয়তনটা ভি1 থেকে আমি ভি2 করলাম, মানে এই ডিবি পরিমাণ আমার আয়তন বাড়ছে। সো এই ডিবি পরিবর্তনে কী পরিমাণ কাজ আমার হবে সেটা আমাকে এখানে বের করতে হবে আর কি, মানে কাজের রাশিমালাটা। এখন আমি এই জিনিসটা একটু গ্রাফে মানে আঁকার চেষ্টা করব, কারণ গ্রাফ থেকে কাজ বের করতে হয় আমরা জানি। সো একটু গ্রাফিক্যালি যদি দেখো, আমি ছোট করে দেখাই, একটু বোঝার চেষ্টা করো।
এদিকে ধরো আমার আয়তন দেওয়া আছে, এদিকে চাপ দেওয়া আছে, ঠিক আছে। সো আর এটা হচ্ছে আমার মূল বিন্দু বা 0 0 বিন্দু যেটা। সো আমরা জানি যে রুদ্ধতাপীয় রেখাগুলো একটু খাড়া হয় আর কি, ধরো এইরকম আর কি, একটু খাড়া টাইপের হবে। এরকমটা মানে সমষ্ণ থেকে একটু খাড়া হবে আর কি, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। সো এটা খাড়া হওয়া মানে এখানে এটা ধরো আমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধতাপীয় রেখা। কারণ দেখো এখানে কিন্তু আমার কি হইতেছে, আয়তনটা বাড়তেছে, চাপটা কিন্তু কমতেছে। মানে এখানে কিন্তু আমার আয়তনটা আর কি সবচেয়ে কম ছিল, ঠিক আছে। মানে ভিয়ন পরে কি করছে, আয়তনটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আর এই বিন্দুতে কিন্তু আমার চাপটা সবচেয়ে বেশি ছিল আর কি, ঠিক আছে। সো আয়তন যত কী করতেছে বাড়তেছে, আমার চাপটা কিন্তু কমতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার রুদ্ধতাপীয় রেখা। এখন দেখো যেমন ধরো এখানে কিন্তু একটু অন্য কলম দিয়ে দেখাই, এখানে আমার চাপ হচ্ছে ধরো পিয়ন, পিয়ন, আর এইখানে হচ্ছে আমার চাপটা ধরো এখানে হচ্ছে P2, ঠিক আছে, কারণ চাপটা কমে গেছে আর কি, ঠিক আছে। যেমন এটা দিয়ে দেখাই, বা এখানে এই বিন্দুতে আমার দেখো এখানে আমার আয়তন ছিল V1, পরে আয়তনটা কি হয়েছে, এখানে চলে আসছে V2, ঠিক আছে। মানে আয়তন ছিল এইটা, পরবর্তীতে হয়ে গেছে এইটা। আর এখানে চাপটা কিন্তু এইটা ছিল আমার পিয়ন, এটা হচ্ছে তোমার P2, ঠিক আছে। এটা পিয়ন, এটা P2, আর এটা হচ্ছে V1, এটা V2। সো এটা আমি একটু ক্লিয়ার করে লিখলে, এটা হচ্ছে তোমার V1 আর এটা হচ্ছে V2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার DV, মানে এই আয়তনে আমার কাজ বের করতে হবে, ঠিক আছে। সো এটা আমি বুঝতে পারলাম, বা এটা ডেল্টা ভিউ বলতে পারো, সমস্যা নেই, যেহেতু এটা বড় একটা পরিবর্তন। এই হচ্ছে তোমার মানে মোটামুটি ইনিশিয়াল চিত্র আর কি। সো এখন দেখো আমার এই ডেল্টা ভি বা ডিভি আয়তনের পরিবর্তনে আমার কাজ বের করতে হবে, মানে আমার V1 থেকে V2 এসে এখন এখানে আমার কাজটা বের করতে হবে। এখন দেখো এই চ্যাপ্টারে আর কি তোমার এক্স অক্ষে ভিটা দেয়, আর ওয়াই অক্ষে হচ্ছে গিয়া তোমার পিটা দেয় আর কি, ঠিক আছে। আর চ্যাপ্টার 10-এ মানে যখন ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 পড়বা তখন দেখবে এক্স অক্ষে ছিল পি আর ওয়াই অক্ষ হচ্ছে ভি, ঠিক আছে। সো আমরা এখানে আয়তনটাকে স্বাধীন রাখছি, মানে আয়তনের পরিবর্তনের সাথে সাথে আমার চাপটা কি পরিবর্তন হচ্ছে, মানে দেখো চাপটা কিন্তু কমতেছে আর কি যত আয়তন বাড়তেছে, ঠিক আছে। মানে আয়তন কমাইতেছি বাড়াইতেছি, তার সাথে সাথে আমার কি বা সংকোচন প্রসারণের জন্য চাপের কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সো এটা গেল আর কি। এখন আমি প্রাথমিক অবস্থা ছিল হচ্ছে আমার এইটা, মানে এই অবস্থায়, মানে এই অবস্থায় প্রাথমিক অবস্থায় এখানে আমি জানি আমার তোমার আয়তন আর চাপ ছিল হচ্ছে তোমার P1 V1 আর কি। আর বিবিন্দুতে আমার কিন্তু P2 V2 হয়ে গেছে, কারণ আমি এখানে একটা এখান থেকে এখানে ওকে নিচ্ছি আর কি, ঠিক আছে। সো এখন দেখো কি দাঁড়ায় আমার এখানে। আর যদি তাপমাত্রাটা নিয়ে একটু চিন্তা করো, দেখো এখানে যেহেতু আমার আয়তনটা বাড়াইছি, মানে সিস্টেম কাজ করছে, আয়তন বাড়াইছে সিস্টেম কাজ করে, তার মানে এবার কিন্তু অন্তঃস্থ শক্তিটা কিন্তু কমে যাবে আর কি। সো অন্তঃশক্তি কমে গেলে কি তাপমাত্রাও কিন্তু আমার কমে যেতেছে। সো যদি এই অবস্থাতে ওর তাপমাত্রা হয় হচ্ছে তোমার T1, আর এই জায়গায় যদি বিভিন্ন তাপমাত্রা T2 হয়, তাহলে এখানে কিন্তু অবশ্যই T1 ইজ গ্রেটার দেন T2, অবশ্যই এখানে তাপমাত্রা চেঞ্জ হবে। কারণ আমি তো জানি ও সিস্টেম কাজ করে ওকে আয়তনটা বাড়াইছে, যার কারণে কী করছে এখানে অন্তর্শক্তি কমে গেছে, অন্তর্শক্তি কমার ফলাফল হচ্ছে তাপমাত্রা কমে যাওয়া আর কি, ঠিক আছে। তার মানে মনে রাখবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কী করে, যদি আয়তন বাড়ে তাহলে তাপমাত্রা কমে যায় আর কি, আর যদি আয়তনকে আমি কমাই তাহলে তাপমাত্রা আর কি বাইরে যায়, ঠিক আছে, কারণ আমি বাহ্যিক বল দ্বারা কাজ করছি, ঠিক আছে। সো এটাই গেল। এখন এই গ্রাফটাকে তোমার একটু
মানে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এখন আমরা সহগতে যে জিনিসটা জানতাম এটা হচ্ছে কি পিভি লেখচিত্রের যে গ্রাফ আছে ওইটাই কিন্তু ক্ষেত্রফল মানে মানে ক্ষেত্রফলের রাশিমালা নির্দেশ করে। যেমন এই অংশটা দেখো, এখান থেকে এখান পর্যন্ত আর কি, দেখো এটা কিন্তু মানে এটা হচ্ছে কি আমার পিভি লেখচিত্রের ক্ষেত্রফলটা আর কি। সো এই ক্ষেত্রফলটা আমার কি করবে, মানে ডাব্লিউটা নির্দেশ করবে, পুরো ডাব্লিউটা মানে রুদ্ধতা, মানে যে কোনো ক্ষেত্রেই পিভি লেখচিত্রের আমার ক্ষেত্রফলটাই কি বাহ্যিক কাজটা বা কাজের রাশিমালাকে নির্ভর করবে, মানে ই করবে আর কি, নির্দেশ করবে। যেমন V1 থেকে V2 আয়তনে যে পরিমাণ কাজ আমার হয়েছে এটাই হচ্ছে আমার ডব্লিউ, ঠিক আছে। সো এখন ঝামেলাটা হলো আমার এখানে কিন্তু চাপ এবং আয়তন দুইটাই প্রতিটা বিন্দু চেঞ্জ হচ্ছে। যেমন এই বিন্দুতে P1 V1 যা, এই বিন্দু কিন্তু P1 V1 তা না, এখানে P2 V2 হয়ে গেছে। আবার এই বিন্দুতে দেখো চাপ কিন্তু আরও কমে গেছে, এখানে চাপ ছিল এটা, এই বিন্দুতে চাপ আর একটু কমবো, এই বিন্দুতে চাপ আর একটু কমবো, মানে আয়তন বাড়তেছে, যত প্রতিটা বিন্দু আয়তন বাড়তেছে চাপ কমতেছে, আয়তন বাড়তেছে চাপ কমতেছে। তার মানে আমি সরাসরি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবো না আর কি। সো এই জন্য আর কি আমরা কি করব, একটা কাজ করি, এটা হচ্ছে অন্য কালার কলম তো আমার থেকে নাই। যেমন আমি কি করলাম, ছোট একটা স্টেপ নিব আর কি, মানে সবতে আগের মতো এইটা আর কি, হ্যাঁ, মানে পুরা ক্ষেত্রফলের ভিতরে ছোট একটা অংশ নিলাম। সো এটার কিন্তু একটা ক্ষেত্রফল আছে, এটা ধরো একটা ডিভি আর কি, ঠিক আছে, ডিভি ধরলাম, মানে আয়তনের পরিবর্তন। এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে এখানে মানে মাঝখানে এইটুকু কী হবে, V2 মাইনাস V1 মানে এতটুকু আর কি, ঠিক আছে। সো এই ডিভিটা কিন্তু অনেক ক্ষুদ্র, ঠিক আছে। সো এই এত ক্ষুদ্রে আমি ধরে নিলাম আর চাপ হচ্ছে পি, এটাও পি এটাও পি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই অংশটা তো, এটা তো একটু ছোট, এটা একটু ছোট, এটা একটু বড়, তাহলে চাপ তো সমান হলো না। আসলে ডিভিটা এত ক্ষুদ্র যে আমরা খালি চোখে ডিভিকে দেখতেই পারি না। সো ডিভিটা যত ক্ষুদ্র হবে এই দুইটা রেখা কিন্তু তত পরস্পরের সাথে মিশবে আর কি, পরস্পরের সাথে মিশলে কিন্তু তোমার এই সাইডের দাগ এই সাইডের দাগের মানে পার্থক্যটা কিন্তু অনেক কমে যাবে, দেখা যাবে এই দুইটা একদম মিশে যাইতেছে পরস্পরের সাথে। তার মানে কি তুমি এটাকে একটা ছোট আয়তক্ষেত্রে ধরে নিতে পারবা, ঠিক আছে। তার মানে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা যদি দৈর্ঘ্য হয় পি আর প্রস্থ হয় পি ডিভি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য যদি পি হয় আর প্রস্থ যদি ডিভি হয় তাহলে পি ডিভি, আর পি ডিভি আমরা জানি কি ডিডাব্লিউ, তাহলে এই ছোট্ট অংশটার ক্ষেত্রফলটা কী হচ্ছে ডিডাব্লিউ, ঠিক আছে। সো দেখো এতটুকু বুঝো কি না, তাহলে এটা এটা আশা করি বুঝতে পারছো। কারণ হচ্ছে মানে ডিভিটা এতই ক্ষুদ্র, মানে ডিভিটা এতই ক্ষুদ্র আমরা ধরে নিতে পারি যে এখানে চাপের কোনো পরিবর্তন হইতেছে না। আর যদি চাপের পরিবর্তন হয় এত কম পরিমাণ হয় যেটাকে আমরা উপেক্ষা করতে পারবো, তো আমরা ধরে নিতে পারবো এখানে পিটা কি আমার স্থির আছে বা চাপের কোনো পরিবর্তন হইতেছে না, মানে দুই সাইডে আর কি চাপের কোনো পরিবর্তন হইতেছে না, ঠিক আছে। কিন্তু বাস্তবিক অর্থে তো আমরা তো জানি যে এখানে প্রতিটা মুহূর্তে কি মানে চাপটা চেঞ্জ হইতেছে, আয়তনের পরিবর্তন হইতেছে, ঠিক আছে। আর কিন্তু আমরা এত ক্ষুদ্র একটা ডিভি নিয়েছি যার কারণে চাপটা এখানে ধরে নিয়েছি স্থির আছে, ঠিক আছে। সো ডিভিটা এতই কম পরিবর্তন হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এখানে মানে চাপের যে পরিবর্তন হইতেছে এটাকে আমরা কি ধরে নিতে পারি, এটাকে আমরা অবশ্যই মানে নেগলেক্ট করতে পারবো বা অ্যাভয়েড করতে পারবো, ঠিক আছে, বা ইগনোর করতে পারবো তুমি আর কি, ঠিক আছে। সো এটা গেলো। সো আমি ছোট অংশের ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলাইছি আর কি, ঠিক আছে। সো এখন দেখো এই ডিভি আয়তনে আমার কতটুকু কাজ হয়েছে ডিডাব্লিউ পরিমাণ, ঠিক আছে। তুমি বলতে পারবো যে ডিভি আয়তনে, এখানে একটু যদি আমি বাংলা লেখা দিই, অনেক ক্ষুদ্র ডিভি আয়তনে অনেক ক্ষুদ্র কাজ হচ্ছে, অনেক ক্ষুদ্র ডিভি আয়তনে অনেক ক্ষুদ্র কাজ হচ্ছে ডিডাব্লিউ, ঠিক আছে। এখন দেখো ওই ছোট অংশের ক্ষেত্রফলটা কত আসছে, ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি, পি ইন্টু ডিভি, ঠিক আছে। সো এটা আমরা ওইখান থেকে পাইছি। এখন দেখো আমার টোটাল কাজ কিন্তু এই V1 থেকে V2 পর্যন্ত মানে এতটুকু। এখন আমি তোমাকে বললাম তুমি যদি এইরকম আরও অনেকগুলো ছোটো ছোটো স্টেপ না, মানে এখানে একটা, আবার এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কি দেখো প্রতিটা অংশের জন্য তুমি এখানে একটা ডিডাব্লিউ পাবা, এখানে একটা ডিডাব্লিউ পাবা, এখানে একটা ডিডাব্লিউ পাবা,
ঠিক আছে, মানে প্রতিটা ডিবির জন্য কি তুমি এখানে ডিডাব্লিউ পাবা। তা এরকম অসংখ্য ডিডাব্লিউ পাবা তুমি, মানে কোটি কোটি ডিডাব্লিউ পাবা আর কি। এটা তো আমি খালি চোখে দেখতেছি, কিন্তু বাস্তবিকতা এখানে খালি চোখে দেখা যায় না। তাহলে দেখো এই V1 থেকে V2 পর্যন্ত আমি অনেকগুলো স্টেপ নিতে পারি, আর প্রতিটার জন্য একটা করে ডিডাব্লিউ পাবো। এই সবগুলো ডিডাব্লিউ যোগ করলে কি আমার টোটাল ডাব্লিউটা চলে আসবে, ঠিক আছে। তাহলে টোটাল আমার কি মানে এই পুরো অংশটার ক্ষেত্রফলটা চলে আসবে, ঠিক আছে। বাট যেটা হচ্ছে আমার ডাব্লিউ। সো আমি জানি যে এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যোগ করার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করা, ঠিক আছে। ইন্টিগ্রেশন ছাড়া এত ক্ষুদ্র জিনিসগুলো কখনো যোগ করা যায় না, মানে তুমি সামেশন দেয়া এই ওইগুলা দিয়ে আর কি যোগ করতে পারবো না। যেমন তাহলে সুতরাং মোট কাজ আমি বলতে পারি, মোট কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, মানে সবগুলা ডিডাব্লিউকে আমি যোগ করে দেবো। তাহলে এটাকে আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ পিডিভি। আর আমি মানে কোথা থেকে করতে গেছি, V2 থেকে V1, মানে এরকম ডিডাব্লিউ মানে কি অসংখ্য পিডিবি পাইতে থাকবো, মানে অসংখ্য ডিডাব্লিউ মানে অসংখ্য পিডিবি। সো আমি V1 থেকে V2 পর্যন্ত অসংখ্য ডিডাব্লিউ বা অসংখ্য পিডিবি পাইতেছি, এই জন্য আমি এখানে দিলাম আপার লিমিট, মানে V2 থেকে V1 আর কি, ঠিক আছে। সো এটা ধরো আমার সমীকরণ নাম্বার 1, ঠিক আছে। এখন দেখো আমার এখানে ইন্টিগ্রেশনের ঝামেলাটা হলো পি কিন্তু এখানে সম্পূর্ণভাবে চেঞ্জ হইতেছে, মানে প্রতিটা বিন্দুতে দেখো এখানে পি কিন্তু চেঞ্জ হইতেছে, তার মানে পি যেহেতু চেঞ্জ হইতেছে, তার মানে আমি পিকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো না। আরেকটা ঝামেলা হচ্ছে পিকে আমি ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো না, ঠিক আছে। সো এখন ঝামেলাটা কি দাঁড়ালো, যে আমরা একটা সূত্র কিন্তু জানি। দেখো যদি এরকম ঝামেলায় পড়ো, তাহলে দেখো আমরা জানি হচ্ছে যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কিন্তু কে ছিল, একটু আগে আমি প্রমাণ করে দেখাচ্ছি আগের ক্লাসে। তাহলে তুমি এখানে পিটা রেখে বাকিটা ওই পাশে পাঠিয়ে দাও, পি ইকুয়াল টু কে ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে। সো এটা 2 নং সমীকরণ দিলে তুমি ইন্টিগ্রেশন এই মানটা বসাই দাও, তাহলে দেখো তোমার কি আসে। সুতরাং এত 2 হতে পাই, মানে 1 2 মান বসে 1 ও 2 হতে কি দ্বারা আমি ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখানে পি এর মানটা যদি বসাই দেই কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি, কেটা বাইরে লিখলেও হতো V2/V1, কারণ এখানে কেটা কিন্তু ধ্রুবক। এখন দেখো কেটা বাইরে নিয়ে আসলে আমার কি থাকে, বা ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখানে লিখলাম কে, আর এখানে হচ্ছে 1/V2 দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে তোমার দাঁড়ায় V2/V1, আর এখানে হচ্ছে ডিভি। এখন দেখো তুমি কিন্তু এটাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে পারবা, কারণ এখানেও ভি আছে আর আমি এখানে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। সো এটাকে একটু সাজায় রাখলে এরকম আসে, বা এখানে আমি কেটা রেখা দিলাম, এখানে এটা হচ্ছে এটাকে উপরে নিয়ে আসলাম আর কি, মাইনাস গামা হবে, সো ডিভি। সো আমি সূত্র অনুসারে এরকম লিখতে পারি, এখানে কে ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে আমরা জানি এটা এরকম আসবে, এটা হচ্ছে V2, এটা V1, তাহলে এখানে হচ্ছে মাইনাস গামা, মানে V2 দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, আর এখানে হচ্ছে গিয়ে তুমি বলতে পারো যে মাইনাস গামা প্লাস 1, ঠিক আছে। ওই যে n+1 আর n-1 এর মতো আর কি, ইন্টিগ্রেশন সূত্রটা তো আমরা জানি, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার V2 মানে আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট বসালাম, ঠিক আছে। কারণ আমরা এখানে ইন্টিগ্রেশনে একটা সূত্র জানতাম, এটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dxy, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1, ঠিক আছে, প্লাস সি, ঠিক আছে। এখানে শর্তটা ছিল এরকম, এখানে মানে শর্ত হচ্ছে n ইজ নট ইকুয়াল টু -1, ঠিক আছে। কারণ এখানে যদি -1 বসাও n এর মান, তাহলে -1+1 কাটা, তার মানে 0/something, এখানে তোমার ইনফিনিটি চলে বা অসংখ্যাতে চলে আসবে, ঠিক আছে। সো এইটা দাঁড়াইলো তোমার শর্ত, মানে এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি আর কি, ঠিক আছে। সো এখন তুমি কি করতে পারো দেখো, এখন এখানে আমি কি করা যায় আর কি। সো এখন তুমি এটাকে উপরে নিয়ে আসো আর কি,
এখানে আমি এটাকে একটু বাইরে নিয়ে আসি, যেহেতু এটা একটা ধ্রুবক। সো কে ডিভাইডেড বাই, তুমি বলতে পারো এটাকে উল্টে লিখলে 1 মাইনাস গামা, এটাকে এরকম লিখছি 1 মাইনাস গামা, এটাকে উল্টে লিখছি। আর এখানে হচ্ছে আমার থাকে, যেহেতু এটা ধ্রুবক, 1 মাইনাস গামা। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি আমি ভি 1 মাইনাস গামা আর কি, ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা। ঠিক আছে, কিছু করে নিই, শুধু একটু উল্টে লিখছি ভি1। ঠিক আছে, সো এখন দেখো আমি যদি আপার লিমিট আর লোয়ার লিমিটে বসাই, তাহলে এখানে কে 1 মাইনাস গামা, এখানে কি আসে দেখো ভি2, মানে আগে হচ্ছে আপার লিমিট বসাইবা 1 মাইনাস গামা মাইনাস ভি1, 1 মাইনাস গামা। ঠিক আছে, এইরকম আসে। এখন তুমি যদি কেটাকে গুণ করে দাও, তাহলে কি আসে দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, কেটা গুণ করে দিলে কে বি টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাসের কে ভি1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। ঠিক আছে, দেখো এটা আমি দিলাম 3 নং সমীকরণ। এটা করার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি দেখাইতেছি এখানে কে দ্বারা আমরা একটা সম্পর্ক জানতাম, কে যদি একটু ধ্রুবক, যেমন আমরা জানতাম একটা সূত্র আর কি, এটা আর কি একটু, এটা হচ্ছে আমার ডাব্লিউ রাশিমালা, এখনও শেষ করি না। আমরা একটা জিনিস জানতাম, দেখো আমরা জানতাম পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কিন্তু কে। ঠিক আছে, তার মানে এটা দ্বারা আমরা কি জানতাম যে তুমি বলতে পারো যে পিওন ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। ঠিক আছে, সো এখানে দেখো কি দাঁড়ায়, এটা ধরো আমি 4 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, সো এখন আমি একটা কাজ করব, এখানে কে এর মানটা বসাই দেবো আর কি। ঠিক আছে, এটি দুইটাই কিন্তু কে ছিল আর কি। সো কে দ্বারা গুণ করছি একটা কাহিনী করার জন্য। এখন আমি এই কে এর মানটা নিয়ে এখানে এটা বসাবো পি ওয়ান ভি টু দি পাওয়ার গামা, আর এখানে হচ্ছে এটা বসাবো আর কি। না, এখানে হচ্ছে পি টু ভি টু দি পাওয়ার গামা বসাবো, আর এখানে হচ্ছে কে এর জায়গায় পি ওয়ান ভি টু দি পাওয়ার গামা বসাবো আর কি। তাহলে কি দ্বারা দেখো, তাহলে 3 ও 4 হতে আমি পাই, 3 ও 4 হতে মান বসে আর কি, কে এর মান বসে কি পাই, ডব্লিউ ইকুয়াল টু ওখানে ছিল 1 বাই গামা, এখানে মানটা বসালে ছিল হচ্ছে কে ছিল, মানে পি টু ভি টু আগে বসাই, পি টু ভি টু গামা, তারপর ছিল ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা মাইনাস, ওখানে ছিল পিওন ভিওনটা বসালাম ভিওন টু দি পাওয়ার গামা, আর ওখানে ছিল ভিওন সেম 1 মাইনাস গামা। ঠিক আছে, তাহলে দেখো কি দাঁড়ায়, ডাব্লিউ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস গামা। এখানে দেখো আমার কি হয়, যদি এটা কি, এটা ভি2 ছিল, ভি2 সাথে যদি এখন পাওয়ার যোগ করে দেয়, তাহলে কত আসে দেখো, যেহেতু গুণাকারে আসে ভি2, সো তাহলে থাকবো হচ্ছে, মানে গামা গামা কাজ কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে তোমার পি2 ভি2 মাইনাসের, এখানেও সেম অবস্থা হবে, মানে একটা গামা গামা কাটা যাবে, তাহলে পিওন ভিওন একটু উল্টে আসছে আর কি। ঠিক আছে, কিছু কিছু সূত্র স্যারে থাকে হচ্ছে পিওন ভিওন মাইনাস পি2 ভি2, এখানে হচ্ছে পি2 ভি2 মাইনাস পিওন ভিওন আসে। ঠিক আছে, সো এটা কিন্তু মানে একটা ভালো রাশিমালা বলতে পারো, কারণ এটা দেখতে সুন্দর লাগতেছে, দেখো অতটা কঠিন মনে হয় না। ঠিক আছে, সো এখন দেখো যে জিনিসটা আর কি মানে বলতে চাচ্ছি, এটা তোমরা মুখস্থ রাখতে পারো, যদি তোমার পি আর ভি এর মান দেওয়া থাকে, ওইখানে পিওন ভিওনের বা পি2 ভি2 মান দেওয়া থাকে, তাহলে ওখান থেকে তোমরা সরাসরি আর কি মানে রুদ্ধতাপী প্রক্রিয়ার কাজের রাশিমালাটা বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করতে পারে, মানে যারা একটু মানে খুব ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট হয়, তারা এখানে প্রশ্ন করতে যে ভাইয়া আমি কি এখানে যে ইন্টিগ্রেশনটা ইউজ করছি, দেখো এখানে কিন্তু মানে ইন্টিগ্রেশনের এই সূত্রটা কি আমি ব্যবহার করতে পারবো কি না, কারণ এখানে কিন্তু একটা শর্ত আছে এই সূত্রটা ব্যবহার করার, মানে n ইজ নট ইকুয়াল টু -1, কিন্তু আমরা দেখো আমরা কিন্তু গামার মানগুলো এখানে জানি, যেমন এই যে এখানে
ঠিক আছে। এখানে কিন্তু আমরা গামার মানগুলো কিন্তু আমরা মুখস্থ জানি, যেমন গামার কিছু কিছু মান ছিল, যেমন 1.33 ছিল, তারপর গামার মান ছিল 1.4, 1.67, তার মানে গামার কিন্তু কোনো মানেই আমার কি মানে -1 নয়, মানে গামা ইজ নট ইকুয়াল টু -1, ঠিক আছে। যার কারণে আমরা ইন্ডিকেশনের সূত্রটা ব্যবহার করি। যদি গামার মান -1 হতো তাহলে কিন্তু আমার এখানে ঝামেলা হয়ে যেত আর কি, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমি ব্যবহার করতে পারতাম না, কারণ নিচে হয়তো শূন্য চলে যেত এরকম কিছু, ঠিক আছে। সো এই জন্য আর কি এটা বলে রাখা মানে উচিত ছিল, কারণ অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করে, আর আমি তো ক্লাস নিতেছি, ভিডিও করতেছি, সো কেউ কিছু বললেও আর কি শুনতে পাবো না, ঠিক আছে। সো এটা গেল আর কি। এখন আমি এই সূত্রটাকে আরেকটু মডিফাই করবো, দেখো কি করা যায়। এখন ঝামেলা হলো এখানে P2V2 - P1V1 আছে, আর ঠিক আছে। এখন আমি যদি একটু এটাকে মডিফাই করি, একটা মাইনাস দ্বারা আমি গুণ করে দিই, তাহলে দেখো সূত্রটা কেমন দাঁড়ায়। এখানে আছে -1/1 মাইনাস মানে গামা -1, মানে মাইনাস দ্বারা যেহেতু গুণ করছি আর কি, গামা -1, আর এখানে হয়ে যাবে তোমার কি দাঁড়ায়, এটা আগে তো এখানে গুণ করছি, সো এটা 1 মাইনাস গামায় আছে, আর এখানে আর কি P2V2 -P1V1, ঠিক আছে, ঠিক আছে। সো এখন মাইনাস দ্বারা গুণ করার ক্ষেত্রে জিনিসটা কী দাঁড়ালো, এটা আর কি উল্টে যাবে, W = 1/গামা -1 বলতে পারো, তোমার বলতে পারো হচ্ছে কী দাঁড়ায়, মানে মাইনাস একটা কমন নিছে আর কিছু না। সো কী দাঁড়ায় P1V1 -P2V2, ঠিক আছে। এবার দেখো একটু মানে সূত্রটা সুন্দর হয়ে গেছে আগের থেকে, দেখো। সো এটা আর কি বলার ছিল, মানে জাস্ট একটা মাইনাস কমন নিয়েছি, যার কারণে আমার মানে আগে ছিল P2V2 আগে, তারপরে P1V1, এখন হয়ে গেছে হচ্ছে তোমার P1V1 -P2V2, ঠিক আছে। হ্যাঁ, কারেন্ট তো চলে গেছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো তো? এখানে আমি কিছুই করে নেই, এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলাম, এখানে প্রথমত আমি কি করছি, একটা মাইনাস কমন নিচ্ছি আর কি, ঠিক আছে। সো মাইনাস কমন নিলে এটা আসে হচ্ছে তোমার মানে এখান থেকে যদি মানে এটা উল্টে যাবে আর কি। এটা আগে তোমার গামা -1 ছিল, এরকম ছিল, ঠিক আছে। মানে এটাকে উল্টে ফেলাইছি আর কি, যেহেতু মাইনাসটা কমন নিয়েছি, আর এটা আছে সেম। পরবর্তীতে এই মাইনাসটা কী করছি, এটা দ্বারা গুণ করে দিচ্ছি, যার কারণে জিনিসটা পুরো মানে এই মাইনাসটা এখানে করে দিছি, গুণ করে দিছি। ধরো যখন এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। মানে এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। সো এইটাই কাহিনীটা এখানে দেখাইছে। সো ক্যালকুলেশনটা আসলে বুঝতে পারছো আশা করি। তাহলে এটা গেল। এখন যদি তুমি আসলে ওরা এখানেও মানে স্যাটিসফাইড না, ওরা চায় এই সমীকরণটাকে আরও সাজাইতে, যদি আরও সাজাইতে তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে কী জানি, আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি হচ্ছে ওইখান থেকে এন মলের জন্য যদি চিন্তা করো, যেমন দেখো প্রথম অবস্থায় জন্য আমি কী করে লিখতে পারি, এখানে আদর্শ গ্যাস সমীকরণের জন্য তুমি বলতে পারো যে প্রথম অবস্থাতে আমি P1V1 = লিখতে পারো nRT1, আর দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে লিখতে পারো P2V2, সরি এটা হবে, এটা দ্বিতীয় অবস্থা, এটা হচ্ছে P2V2 nRT2, প্রথম অবস্থায় P1V1 = nRT1, ঠিক আছে। সো প্রথম অবস্থানের জন্য এটা লিখতে পারো, দ্বিতীয় অবস্থানের জন্য তুমি P2V2 দিয়ে এটা লিখতে পারো আর ঠিক আছে। সো তাহলে দেখো এখানে কী দাঁড়ায়, আদর্শ গ্যাস অনুযায়ী আমি যদি লিখতে পারি যে প্রথম অবস্থার জন্য P1V1 = nRT1, আর দ্বিতীয় অবস্থার জন্য লিখতে পারি P2V2 = nRT2, ঠিক আছে। সো এখন দেখো আমার P1V1 এর মান কিন্তু এখানে দেওয়া আছে। সো আমি কি করলাম, লিখতে পারি W = 1/গামা -1। সো এখন তুমি কি করতে পারো, এখানে nRT1 - nRT2,
ঠিক আছে। সো এখন যেহেতু এটা দাঁড়ালো এনআর T1 মানে P1 V1 এর মান বসাই দিছি আর এনআর T2, ঠিক আছে। সো এটা গেল। এখন দেখো আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি যদি এনআরকে বাইরে নিয়ে আসি, যে কারণে এই দুইটা কিন্তু ধ্রুবক, এটা ধ্রুবক কমন নিয়ে ফেললাম, আমার কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। ডব্লিউ করলে তুমি লিখতে পারো এনআর ডিভাইডেড বাই এখানে গামা মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে T1 মাইনাস T2। দেখো কত সহজ একটা সূত্র চলে আসছে, বা এটাই হচ্ছে আমার ডব্লিউ ইকুয়াল টু, তুমি বলতে পারো ওই অংশটার ক্ষেত্রফল। যদি এখানে এ প্রাইম দিতাম, ধরো এ প্রাইম, এখানে বি প্রাইম দিতাম, তাহলে এটা হচ্ছে এই পুরো অংশের ক্ষেত্রফল, মানে এ বি বি প্রাইম এ প্রাইম ক্ষেত্রের ক্ষেত্রফল। সো বুঝতে পারছো? সো আশা মানে এই পুরো অংশটার ক্ষেত্রফল। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো একটু ভালোভাবে কতগুলো রাশিমালা আমরা এখানে পাইছি। ঠিক আছে, দেখো বুঝছো কিনা সবগুলো রাশিমালা এখানে মুখস্থ রাখবা, সবগুলো রাশিমালা। অনেক বইতে সবগুলা নাই, হয়তো বানায় নিতে হয়, আমি সবগুলাই দেখাইলাম। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করে যে ভাই এখানে মাইনাসটা কমন নেওয়ার কী দরকার ছিল, এখানে তোমার 1 মাইনাস গামা রাখলে কী সমস্যা ছিল। যেমন এখানে আমরা কিন্তু একটা মাইনাস কমন নিয়েছিলাম, ঠিক আছে। এখন দেখো এর কারণ হচ্ছে আমি গামাটা তো জানি, এখানে ঝামেলাটা হলো আমি কিন্তু গামার মানটা আমি জানি 1 থেকে বড়, ঠিক আছে। কারণ আমরা জানি যে গামা ইজ গ্রেটার দেন 1, তাহলে এটা হচ্ছে, বা এরকম লিখতে পারো যে কারণ হচ্ছে এরকম ছিল যে সিপি ইজ গ্রেটার দেন সিভি ছিল, সিভি ছিল, বা এরকম ছিল সিপি ডিভাইড বাই সিভি ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে। সো সিপি ডিভাইড বাই সিভি মানে কিন্তু গামা ইজ গ্রেটার দেন 1, কারণ আমার গামার মানটা কত ছিল 1.67, আবার আর ছিল হচ্ছে 1.33, 1.4, ঠিক আছে, এরকম ছিল গামার মান। যার কারণে আমার দেখো এখানে যদি 1 থেকে আমি গামা বিয়োগ করি, তাহলে গামার মান যেহেতু 1 থেকে বড়, তার মানে এখানে কিন্তু আমার নিচে মাইনাস মান চলে আসছে। এই জন্য আমি চেষ্টা করছি যে গামা -1 নিয়ে আসতে। সো এই জন্য আমি কী করছি, এখানে একটা মাইনাস কমন নিয়েছি আর কি, মানে এখানে এই রাশিমালাতে একটা মাইনাস কমন নিয়েছি, যার কারণে কী হয়েছে, মানে গামা -1 হয়ে গেছে। এখানে এটা হবে গামা -1, ঠিক আছে। গামা মানে মাইনাস কমন নিয়েছে, আর এটা যেমন আসলে ওইভাবে রাখছে, পরবর্তীতে মাইনাস শুধু ভেতরে ঢুকাই দিছি। সো এটাই ছিল আর কি। বিভিন্ন রকম জিনিস একটু মনে রাখবা, আমার সব কিছু মাথায় থাকে না, পরবর্তীতে আর কি দেখার সময় একটু মনে পড়ে যে আসলে কী না কী করা দরকার, স্টুডেন্টরা কোথাও আটকাবে বা আটকাবে না, এরকম কিছু আর কি, ঠিক আছে। সো এটা গেল। এখন এখান থেকে আমি টির রাশিমালা কেন আনছি জানো, কারণ এখানে কিন্তু আমার মানে দুইটাই হচ্ছে গিয়ে আমার চলরাশি, মানে পি আর ভি দুইটাই পরিবর্তন হইতেছে, P1 V1ও পরিবর্তন হতেছে, P2 V2 পরিবর্তন হতেছে, ঠিক আছে। যার কারণে আমি এরকম একটা পর্যায়ে নিয়ে আসছি যেখানে শুধুমাত্র একটা রাশি থাকতেছে, মানে টি আর টি, মানে পরিবর্তন হলে একটা হোক, দুইটা না হোক আর কি, ঠিক আছে। কারণ ফিজিক্স সবসময় আর কি একটা জিনিস যে পরিবর্তন হোক এরকম জিনিস চাই আর কি, দুইটা না, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী আর কি এখানে এটা দেখেন টি এর সঠিক অবশ্যই এখানে T1 ইজ নট ইকুয়াল টু T2, কারণ আমরা দেখছি যে এখানে T1টা বড় ছিল, কারণ রুদ্রতাপীয় ক্ষেত্রে আমার তাপটা বাইরে থেকে নেওয়ার সুযোগ নেই আর কি, বা তাপ বর্জন করার সুযোগ নেই আর কি, ঠিক আছে। সো সবগুলো সূত্রে মনে রাখবা আর কি, কারণ স্যার বিভিন্ন সময় বিভিন্ন রকম ডেটা দিবে, সো সেই অনুসারে আর কি তুমি সাজাইবে। আর যদি কোনো সমস্যায় বলো তাহলে ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা ব্যবহার করবা, তাহলে দেখবে বাকি সমীকরণগুলো তুমি এমনি নিয়ে আসতে পারতেছো, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে মেইনলি রাশিমালার সমীকরণ আর কি, মানে এটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। তাহলে কাজের রাশিমালা আমরা শিখে গেলাম। তাহলে সামারি আকারে এই পর্যন্ত যা পড়ছি তা যদি একটু বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমরা দেখছি যে সমআয়তনে কোনো কাজ হয় না, সমচাপে কাজ হয়, সমষ্ণতে কাজ হয়, রুদ্রতাপীয়তে কাজ হয়, তাদের জন্য তিনটা আলাদা আলাদা রাশিমালা দেখছি, ঠিক আছে। সো পরীক্ষায় দেখা যায় যে মানে বেশি ক্ষেত্রে আর কি দুই একটা জায়গায় আর কি কাজ বের করতে দেয় আর কি। সো দেখা যায় অনেক সময় গ্রাফ থেকে কাজ বের করতে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে সিলিন্ডার থেকে কাজ বের করতে দেয় আর কি। মানে
সিকিউর এরকমভাবে করা যে দ্বিতীয় সূত্রটা আর কি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আনে, ওইখানে ধরো প্রথম সূত্রে একটা টাচ দেয় আর কি, মোটামুটি বা একটু কাজ বের করতে দিয়ে একটা টাচ দেয় আর কি, যাতে তুমি সূত্রকলা ব্যবহার করতে পারো আর কি, ঠিক আছে। সো এই আর কি। আবার অনেক সময় কি করে কাণ্ডচক্র, মানে কাণ্ডচক্র বলা একটা জিনিসের সামনে তোমার পর্ব, যে কাণ্ডচক্র বা কাণ্ড ইঞ্জিন পড়বার সামনে। সো ওইখানে কি করে যে কাণ্ডচক্রের বিভিন্ন ডাটা দেয়, তারপরে প্রশ্ন করে আর কি, কোশ্চেন করে, আর তাই তোমার তারপর কাজ বের করতে দেয় ওখান থেকে। সো কাজ আর কি গ্রাফ থেকে তুমি কান্নচক্র থেকে কাজ কাজ বের করা শিখবার সামনে। সো এই সব বিষয়গুলো যদি একটু মাথায় রাখো, কাজের রাশিমালাগুলো আর চারটা পরিবর্তন, এখানে তোমার সময় আয়তন সমচাপ, তারপরে সমষ্ণ আর রুদ্রতাপ, এই চারটা পরিবর্তন মনে করলে আর কোনো সমস্যা হবে না আর কি, এই পর্যন্ত যতগুলো পড়ছো। সো এটা গেল একটা বিষয়।